আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দেশের কয়েক জেলায় হামলা সংঘাতে সিরাজগঞ্জে 13 পুলিশ সহ কমপক্ষে 54 জন নিহত, অনির্দিষ্টকালের কারফিউ শুরু। বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি না করার বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ, জরুরি প্রয়োজনে যথাযথ আইন মেনে করা যাবে পর্যবেক্ষণ। এবং প্যারিস অলিম্পিকে দ্রুততম মানবীর মুকুট জিতলেন জুলিয়ান আউফেট, সাঁতারু ম্যাকিন্টস ও জিমন্যাস্ট সিমন বাইলসের 3টি করে স্বর্ণ জয়। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। শান্তি ও নিরাপত্তার দাবিতে রাজধানীতে সাংবাদিকদের মানববন্ধনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ ও জনগণের জানমাল নিরাপদ রাখার স্বার্থে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ চলছে। সরকারি এক প্রেস নোটে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে কারফিউ চলবে। আগামীকাল সোমবার থেকে বুধবার সারা দেশে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস। ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে প্রেস নোটে বলা হয়েছে, জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে বিএনপি জামাতের কূটকৌশল রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। আন্দোলনের নামে সহিংসতার প্রতিবাদে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশ করেন ঢাকার বিভিন্ন এলাকার কৃষিবিদরা। আব্দুর রাজ্জাক বলেন, রাজাকারদের বাংলাদেশ থেকে নির্মূল না করা পর্যন্ত কৃষিবিদরা মাঠে থাকবেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী উচ্ছৃঙ্খল মানুষ সহিংসতা করছে। দেশের স্বাধীনতার উপর যারা আঘাত হানছে, সারা দেশের মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার সম্মান মর্যাদার প্রতি আঘাত হানছে যারা, তাদের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদের ভাষায় যেমন রুখে দাঁড়িয়েছে, তেমনিভাবে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা আজকে বাংলাদেশের মানুষের সাথে সহমত পোষণ করে আজকে তারা রাস্তায় এসেছে। এই রাজাকার আলবদরদের এই এক দফা আন্দোলনকে মোকাবেলা করার জন্য আজ কৃষিবিদ সমাজ এই খামারবাড়ি অঙ্গনে আমরা সমবেত হয়েছি। হাজার হাজার আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশ থেকে তাদের নির্মূল না করতে পারবো। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষে 42 জন নিহত হয়েছে। এর মধ্যে ফেনীতে 6 জন, বগুড়ায় 5 জন, রংপুরে 4 জন, মাগুরায় 4, পাবনায় 3 জন, কিশোরগঞ্জে 3 জন, মুন্সিগঞ্জে 2 জন, সিরাজগঞ্জে 2 জন, কুমিল্লায় 1 জন, বরিশালে 1 জন, ভোলায় 1 জন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট।
মুন্সিগঞ্জে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কুমিল্লার ইলিয়টগঞ্জের গৌরীপুর পুলিশ ফাঁড়িতে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। কিশোরগঞ্জে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে। রাস্তায় মোটরসাইকেলও আগুন দেয় তারা। রংপুরে আহত হয় কমপক্ষে 50 জন। চাঁদপুরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে 30 জন আহত হয়েছে। বরিশালে সড়ক অবরোধ করে আগুন দেয় আন্দোলনকারীরা। ঝিনাইদহে সংঘর্ষে 11 জন গুলিবিদ্ধ সহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। ভোলায় আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এদিকে রাজধানীর তেজগাঁয়ে রয়েছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান সোহাগ। কারফিউর খবর জানাচ্ছেন তিনি। আসলে আজকে দিনভর যে সহিংস পরিবেশ ছিল ঢাকা সহ সারা দেশে, এরপরে কিন্তু কারফিউ দিয়েছে সরকার, যেটি হচ্ছে যে সাধারণত রাত 9টা পর্যন্ত কিন্তু গতকালকে কারফিউ শিথিলের একটি ঘোষণা ছিল, কিন্তু আজকের পরিস্থিতিতে সন্ধ্যা 6টা থেকেই কারফিউটা শুরু হয়েছে। এখন আমি যদি যে তেজগাঁও এলাকাতে আছি, যদি পিছনে যদি দেখেন যে রাস্তায় কিন্তু মানুষের চলাচল খুবই কম, তবে যানবাহন চলাচল করছে, গণপরিবহন নাই। আমরা যেটা দেখতে পেয়েছি যে রিক্সা চলছে, মোটরসাইকেল চলছে, সিএনজি চলছে এবং বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলো চলছে। তো এর কারণ হলো যে যে সংঘাত আমরা দেখেছি সারা দিনভর, সেটা কিন্তু এখন আর রাস্তায় নেই। আমরা ঢাকার বিভিন্ন এলাকা ঘুরেছি, যেটি দেখেছি যে যেসব এলাকাতে আন্দোলনকারীরা ছিলেন বা সরকার দলীয় সমর্থকরা যারা ছিলেন, তারা কিন্তু এখন কেউ আর রাস্তায় নেই। রাস্তার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে শহরের, সেগুলিতে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি যে তারা টহল দিচ্ছে। কোনো কোনো রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িগুলোকে অন্য রাস্তায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং একই সাথে সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন জায়গাতে পুলিশের যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা টহল দিচ্ছেন, কোনো কোনো রাস্তা তারা আটকে দিচ্ছেন। তো মানুষের মধ্যে কিন্তু একটা অস্থিরতা রয়েছে, একটা থমথমে পরিবেশ রয়েছে। যারাই রাস্তায় বের হচ্ছেন তারা আসলে এই বিষয়টি জানতে যাচ্ছেন কি হচ্ছে রাস্তায়, মানে কোন দিকে যেতে হবে বা কোন দিকে রাস্তা বন্ধ আছে, সে বিষয়ে মানুষের মধ্যে একটা থমথমে ভাব আছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে দিনের বেলায় যে পরিবেশটা আমরা যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু এখন আর নেই। বলা যেতে পারে যে মানুষ যারা বের হয়েছেন, যারা অফিসে এসেছিলেন, বিভিন্ন কাজে বেরিয়েছেন, তারা আরেকটা বিষয় হলো কি, এই এলাকায় যারা চলাচল করছেন আমি অধিকাংশকে দেখেছি যে তারা আসলে স্বল্প দূরত্বে যাতায়াত করছেন, যে হয়তো কাছাকাছি বাসা আছে বা কাছাকাছি কোনো কাজে আছে, তারা যাচ্ছেন। যে আর এর মধ্যে কিছু মানুষ আছে যারা হয়তো উত্তরা যাবেন বা অন্য আরও দূরের এলাকাতে যাবেন, তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের কাজ করছে যে এরা আসলে একটু হয়তো ভেঙে ভেঙে যেতে হচ্ছে, যে খরচ করতে হচ্ছে। তবে যেটি বলবো যে আমি আসলে যে রাস্তাগুলিতে আছে, যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর যে কড়া তল্লাশির মধ্যে পরিস্থিতি এখন থমথমে হলেও যে সংঘাতময় পরিস্থিতি ছিল সেটি এখন আর কোনো রাস্তা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। মেহেদি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী লুৎফর রহমান সোহাগের সাথে, জানাচ্ছিলেন রাজধানীর তেজগাঁয়ে কারফিউ পরিস্থিতির সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। কোটা সংস্কার সহ সব দাবি মেনে নেয়ার পরও অযৌক্তিকভাবে এক দফা দাবি বাস্তবায়নে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। সন্ত্রাসী কায়দায় যারা দেশের ক্ষতি করছে তাদের দমনের হুঁশিয়ার করে তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা এখন বিএনপি জামাতের সাথে এক হয়ে গেছে। যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা, এটুকু বলে রাখি, তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি, সেই স্পিরিটের সাথে আমরা একমত। এগুলোকে আমরা শ্রদ্ধা করি। যাদের মনে যারা কাঁদছেন, কান্না পাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমরা সহানুভূতিশীল। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে, তবে সহিংস হলে গুলি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন অনুসরণ করতে বলেছেন হাইকোর্ট। দায়ের করা রিট খারিজ করে পর্যবেক্ষণ সহ ওই আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আবেদনকারীদের আবেদন রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক হওয়ায় গ্রহণ করেনি আদালত। মাজারুল হক মান্নার রিপোর্ট। অসহযোগ উপেক্ষা করে হাইকোর্টে আসায় আবেদনকারীদের ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বিটিভি সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশ হত্যার ঘটনা তুলে ধরে বলেন, এক চোখ বন্ধ করে থাকলে হবে না। যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন, একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা। এই যে কথাগুলো, এগুলো তো এই যে ওনাদের যে এই যে এগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডি ভাবে আসেন নাই। ওনাদের এইটা হচ্ছে টু অ্যাচিভ দেয়ার পলিটিক্যাল যেটা গেইন, এইটা করার জন্য তারা আসছেন, এটা সেটা আমরা কোর্টকে বলছি। পাল্টা যুক্তি দিয়ে আবেদনকারীরা বলেন, সহিংসতা হলে পুলিশ নীরব থাকবে এমন কথা বলেননি তারা। প্রাণঘাতী গুলির বিপক্ষে তাদের অবস্থান। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। ফলে আমাদের মামলাটা যদিও কাগজে কলমে মনে হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এই মুহূর্তের জন্য খুবই জরুরি যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনো খোলা, এটা নিষ্পেষিত হয়নি। শুনানিতে চলমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আদালত, সাথে রিটের বিষয়ে আদেশ দেন। আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে। যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। এর আগে বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানো ও 6 সমন্বয়ককে হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের উপর 3 দিন শুনানি হয়। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। সরকার পতনের এক দফা দাবি শিক্ষার্থীদের নয়, এটি বিএনপি জামাতের নীল নকশা, তাই সকল হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারীদের নিতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে সরকার। জামাত বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু থাকতে এদের আস্ফালন সহ্য করা হবে না। শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকার হটানোর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে শিক্ষার্থীদের আন্দোলনকে আবারও পূর্ণভাবে সমর্থন জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, এর পুরো দায় সরকারের। সে সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান। সরকার প্রথম থেকে ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে নিষ্ঠুরভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ও নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলন বলপূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলেছে নজিরবিহীন তৎপরতা। আমরা আগে বলেছি, দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে এই ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। এ পর্যায়ে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অনেক আগেই ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোস্তাক কি ভাষণ দেবেন তা লেখা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে মোস্তাক তার সহযোগীদের নিয়ে করতে থাকে ঘৃণ্যতম এই হত্যাকাণ্ডের পরিকল্পনা। ওবায়দুর রশিদের পর। খন্দকার মোশতাক আহমেদ মহান মুক্তিযুদ্ধ চলার সময় থেকেই শুরু হয়েছিল তার বিশ্বাসঘাতকতা। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে গোপনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেন। ১৯৭১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রে গিয়ে
গোপনে পাকিস্তানের সাথে সমঝোতায় যেতে চেয়েছিল মুশতাক, কিন্তু ভারত এবং প্রবাসী বাংলাদেশ সরকার তা জেনে যাওয়ায় তার আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। স্বাধীন বাংলাদেশে জাতির পিতার বিশ্বাস অর্জনে কূটকৌশলের আশ্রয় নেয় মুশতাক। প্রথমে বিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়ন এবং পরে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বঙ্গবন্ধু। ঘনিষ্ঠজন সেজে জাতির পিতাকে হত্যার প্রেক্ষাপট তৈরিতে বিভিন্নভাবে ভূমিকা রাখে মুশতাক। এরপর শুরু করে হত্যাকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনক্ষণ চূড়ান্ত করতে হত্যাকারী ও নেপথ্য কুশলবদের নিয়ে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড, গাজীপুরের সালনা হাই স্কুল ও পরে নিজ গ্রামের বাড়িতে বৈঠক করেছিল মুশতাক। জাতির পিতাকে হত্যার পর তার ও পরিবারের সদস্যদের দাফনের আগেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জাতির উদ্দেশ্যে রেডিওতে ভাষণ দেয় মুশতাক। মুশতাকের ওই ভাষণের প্রশংসা করেছিলেন সে সময়ের সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ। মুশতাক তখন বলেছিল, ভাষণটি একদিনে লেখা হয়নি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে প্যারিস অলিম্পিকের খবর। সহযোগ আন্দোলনের প্রথম দিনে শাহবাগ এলাকায় জড়ো হয় লাখো ছাত্র জনতা। স্লোগানে প্রকম্পিত করার পাশাপাশি তারা ভাঙচুর চালায় পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ওই সময় ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরাগ আজিমের রিপোর্ট। সকাল 10টার দিকে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা, সাথে যোগ দেন নানা বয়সী মানুষ। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে যায় শাহবাগ এলাকা। সরকার পতনের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। একটু পর পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইটপাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে আছে এমন খবরে তারা ভেতরেও ইটপাটকেল ছুটতে থাকে। ভেতর থেকেও পাল্টা ঢিল ছোড়া হয়। ওই সময় ভবনের বাইরের জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আন্দোলনকারীরা। এরই মধ্যে কেবাকারা ভেতরে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। শাহবাগ থেকে কাটাবন যাওয়ার রাস্তায়ও একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। আশেপাশের রাস্তায় কাঠের টুকরা পুড়িয়ে আগুন জ্বালানো হয়। থেমে থেমে মিছিল, স্লোগান চলতে থাকে শাহবাগ ও আশেপাশের এলাকায়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সরকারের পদত্যাগ এবং গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস ও গুলিতে পুলিশ সাংবাদিক সহ অর্ধশত আহত হয়েছে, জানাচ্ছেন এনামুল কবির উপম। দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত পেশাজীবীদের সমাবেশ পুলিশ ভেঙে দিতে চাইলে সংঘর্ষ বাধে। প্রথমে সাউন্ড গ্রেনেড ও পরে কাঁদানে গ্যাস ছুড়ে দফায় দফায় তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে প্রেস ক্লাব, মেট্রো রেল গেট, পররাষ্ট্র দপ্তর গেট ও হাইকোর্টের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। জ্বালিয়ে দেয়া হয় পুলিশ বক্স। পরিস্থিতি শান্ত হলে সেখানে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সরকার সমর্থিত আইনজীবীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায়। মিরপুরে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আহত হয় অন্তত 7 জন। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে লাঠি মিছিল নিয়ে ইসলামী দলের নেতাকর্মীরা শাহবাগে এসে সড়ক অবরোধ করে। বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরা, পল্টন, যাত্রাবাড়ি, আফতাবনগর, রামপুরা ও পল্লবী এলাকায়। বিকেলে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল করে ধানমন্ডির দিকে যাওয়ার সময় একটি তৈরি পোশাকের শোরুমে আগুন ধরিয়ে দেয়।
এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এনামুল কবির রূপমের রিপোর্টের সাথে সাথে সময় হলো কিছুক্ষণের বিরতি নেবে। আর বিরতির পরে আরো যা থাকছে। নাচের স্কুলে ছুরি হামলায় জেরে যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন শহরে অভিবাসন বিরোধীদের বিক্ষোভ, সহিংসতা, কমপক্ষে 90 জন আটক। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। নাচের স্কুলে ছুরি হামলার জের ধরে যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী বিক্ষোভ ও সহিংসতা করছে চরম ডানপন্থীরা। রোববারও বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সহিংসতার অভিযোগে শনিবার কমপক্ষে 90 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে লিভারপুল, ব্রিস্টল, ম্যানচেস্টার, ব্ল্যাকপুল, বেলফাস্ট ও হল সহ বেশ কিছু শহরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে চরম ডানপন্থী ও অভিবাসন বিরোধীরা। অন্যদিকে কিছু শহরে পাল্টা বিক্ষোভ করছে অভিবাসীপন্থী ও ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভকারীরা। যুক্তরাজ্যের মার্সিসাইডের সাউথ পোর্টে গত সোমবার একটি নাচের স্কুলে ছুরি হামলায় 3 কিশোরী নিহত হয়। হামলার ঘটনায় 17 বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়, যাকে অভিবাসী হিসেবে চিহ্নিত করে পুলিশ। এরপরেই বিক্ষোভের সূত্রপাত। সহিংসতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সরকার। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ব্যক্তিত্বের দ্বন্দ্ব, লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশার গল্প নিয়ে মঞ্চনাটক মূল্য অমূল্য, যেটি এখন প্রদর্শিত হচ্ছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। নাটকটি পরিবেশন করছেন অনুস্বর নাট্যদল, পরিচালনা করেছেন মোহাম্মদ বারি। আই স্ক্রিনে সাবস্ক্রাইব করে নাটকটি দেখতে পারবেন দর্শকরা। নিটল টাটা বিশেষ সংবাদ। সহিংসতা বন্ধ করে শান্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে সংবাদকর্মীরা কর্মজীবনের নিশ্চয়তা চান। আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিহত হওয়ার বিচার দাবি করেন তারা। একই সাথে আলোচনার মাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সাংবাদিকরা কোনো পক্ষ নয় উল্লেখ করে গণমাধ্যম কর্মীরা বলেন, যে কোনো আন্দোলনের সংবাদ প্রচার করেন সাংবাদিকরা। সে সময় বিএফইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সুদ হার কমিয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড BOE। সুদ হার 0.25% কমিয়ে 5% নামিয়ে আনা হয়েছে। 2020 সালের মার্চের পর যুক্তরাজ্যের সুদ হার কমানোর ঘটনা এটি প্রথম। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেব। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর।